বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে সমাজ কল্যাণ উপদেষ্টা। সুচিকিৎসার পর পুনর্বাসনের আশ্বাস। তাদের সুস্বাস্থ্য আমাদের প্রধান দায়িত্ব। আমাদেরকে স্কুলে ফিরে আনতে হবে, কর্মে ফিরে আনতে হবে, মূল ধারায় একটা নিরাপদ জীবন দিতে হবে। বিএনপি নেতাদের সঙ্গে গুলশানে ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠক। অর্থনীতি পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠায় আলোচনা। চাকরি স্থায়ীকরণ, বঞ্চনার অবসান সহ নানা ইস্যুতে শাহবাগ সহ বিভিন্ন রাস্তায় নামছেন এত বছর নীরব থাকা অনেকে। তৈরি হচ্ছে বিশৃঙ্খলা, ভোগান্তি। 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্বাঞ্চল। কামচাটকা উপদ্বীপের আগ্নেয়গিরিতে শুরু হয়েছে অগ্ন্যুৎপাত। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হলো আন্দোলনে আহত এবং তাদের পরিবারের বিষয়ে তথ্য সংগ্রহ করা এবং তাদের পুনর্বাসন করা। এমন মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে গিয়ে একথা বলেন সমাজ কল্যাণ উপদেষ্টা। কোনো হাসপাতালে আহতদের বিল নিয়ে জটিলতা তৈরি হলে সেই তথ্য দিয়ে সহায়তা করার আহ্বানও জানান সাংবাদিকদের প্রতি। সেই সাথে চিকিৎসায় গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এ সময় চিকিৎসা ব্যবস্থাপনায় আস্থা রাখার অনুরোধ জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। বলেন, সরকারি হাসপাতালগুলো নজরে রাখা হবে, কিছু ঘাটতি থাকলেও তা নিয়ে কাজ চলছে বলেও জানান শারমিন এস মুর্শিদ। আমাদের বাচ্চারা যারা এই যুদ্ধ করলো, তাদের প্রতিষ্ঠা, তাদের পুনর্বাসন, তাদের সুস্বাস্থ্য আমাদের প্রধান দায়িত্ব। আমাদেরকে স্কুলে ফিরে আনতে হবে, আমাদের কর্মে ফিরে আনতে হবে, আমাদের মূল ধারায় একটা নিরাপদ জীবন দিতে হবে। এইটুকু যদি আমরা না করতে পারি তাহলে আমরা অকৃতজ্ঞ একটি জাতি বলে আমি মনে করব। অর্থনীতি ও সুশাসন প্রতিষ্ঠায় ইইউ কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডক্টর বার্নার্ড স্প্যানিয়ের বৈঠক শেষে একথা বলেন তিনি। সকাল 10:30টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হয় বৈঠক। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। বৈঠকের পর তাদের ব্রিফ করার কথা। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে এবং গুড গভর্নেন্স, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে এগুলোর প্রতিকার কি এবং কিভাবে এগুলোকে আবার ট্র্যাকে আনা যায়, সঠিক জায়গায় আনা যায়, আর সেখানে তাদের কি সহযোগিতা থাকতে পারে, অর্থনীতির ক্ষেত্রে তাদের কি সহযোগিতা থাকতে পারে, আর বাংলাদেশকে আর্থিকভাবে অর্থনৈতিকভাবে যে উন্নয়নের জন্য তাদের সাথে আমাদের একটা ফ্রেমওয়ার্ক, একটা এগ্রিমেন্ট আছে ইইউর সাথে। তো সেই আর্থিক খাতে তাদের রিফর্মসগুলি, সংস্কারগুলো কি করা যায় যাতে করে তাড়াতাড়ি আমরা আবার অর্থনৈতিকভাবে সঠিক জায়গায় দাঁড়াতে পারি। বেতন বৈষম্য দূর এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভে নেমেছেন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা। সকালে রাজধানী শাহবাগে এই কর্মসূচি পালন করেন তারা। সকাল থেকে জাদুঘরের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কয়েক হাজার স্বাস্থ্যকর্মী। তারা জানান 2013 সাল থেকে বেশ কয়েক দফা আশ্বাস দিলেও স্বাস্থ্যকর্মীদের চাকরি রাজস্বকরণ করা হয়নি। একই সঙ্গে চাকরি 12 গ্রেডে উন্নীত করার দাবিও পূরণ হয়নি এই সময়ে। অভিযোগ করেন, গত সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে চাকরির ক্ষেত্রে নানা ধরনের বৈষম্যের শিকার হয়েছেন তারা। দাবি পূরণে প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনরতরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। তবে এতে চরম জনভোগান্তি দেখা দিয়েছে। আমাদের 1 নম্বর দাবি হয়েছে দীর্ঘ 13 বছর ধরে আমাদের একই বেতনে আছি,
সুতরাং আমাদের দাবি হচ্ছে একটাই, আমাদের সম্পূর্ণ জনবল রাজস্ব। কিছু দুর্নীতিবাজদের কারণে, বৈষম্যবাদীদের কারণে, ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের পৌঁছাতে দেয় নাই, আমাদের অধিকার বাস্তবায়ন হতে দেয় নাই। আমাদের দাবি রাজস্ব না আসবে ততদিন মধ্যে আমরা কর্মসূচি চলবে ইনশাল্লাহ। চাকরি স্থায়ীকরণ ও পদায়নের দাবিতে আগারগাঁওয়ের বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো অফিসে 3 কর্মকর্তাকে আটকে রাখে হাউস হোল্ড ডাটাবেস প্রকল্পের কর্মচারীরা। আজ দুপুরের পর সমঝোতার উদ্দেশ্যে বৈঠকে বসবে দুপক্ষ। রোববার বিকেল থেকে কর্মকর্তাদের আটকে রাখেন তারা। 2016 সালে হাউস হোল্ড ডাটাবেস প্রকল্পে চুক্তিভিত্তিক নিয়োগ পান 545 জন কর্মচারী। বর্তমানে অবশিষ্ট 261 জন কর্মচারী এই আন্দোলনে সম্পৃক্ত। তারা জানান 725 কোটি টাকার এই প্রকল্পের জন্য নিয়োগ দেয়া হলেও কোনো কাজ হয়নি। উল্টো তাদেরকে দিয়ে করানো হয় উপজেলা ভিত্তিক নানাবিধ কাজ। এমনকি 122 কোটি টাকার কাজ দেওয়া হয়েছে ভারতীয় কোম্পানিকে। এ বিষয়ে আদালতে রিট করলে আদালত স্থিতাবস্থা জারি করেন, কিন্তু তারপরও তাদের দাবি মেনে না নেওয়ায় কর্মকর্তাদের জিম্মি করেন আন্দোলনকারীরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে আসে বৈঠকের সিদ্ধান্ত। 2022 সালে মহামান্য আদালতে রিট পিটিশন দায়ের করি এবং আমাদেরকে স্ট্যাটাসকো দিয়েছে 6 মাসের। আমাদের এই স্ট্যাটাসকো কোনো প্রকার তারা আপিলও করে নাই। 25 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের চাকরি আছে। এখন এই অনুযায়ী আমরা বলতেছি যে স্ট্যাটাসকো যেহেতু আছে মহামান্য হাইকোর্টের রায়, স্যার আপনারা মাইনা নেন, আমাদেরকে পদায়ন করেন। প্রকল্পের যে দুর্নীতি হয়েছে এটারও এভিডেন্স আছে, এগুলোর আমরা তদন্ত চাই। সিরাজগঞ্জে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ হারিয়েছে একই পরিবারের 4 জন। স্থানীয়রা জানায় ঢাকা থেকে মাইক্রোবাসে রাজশাহী যাচ্ছিল একটি পরিবার। সকালে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান জসিমউদ্দিন, স্ত্রী নার্গিস খাতুন এবং 2 ছেলে জামাল ও কামাল হোসেন। আহত হন মাইক্রোবাস চালক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। আহত চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকসহ পালিয়ে গেছে চালক। চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে পরিদর্শনে যাচ্ছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন শহীদুল সুমন। সুমন, অভিযানে কোনো ধরনের অনিয়ম চোখে পড়েছে কিনা শিক্ষার্থীদের? লোপা, আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর জিসি মোড়ে মেট্রোপলিটন হাসপাতালে। এখানে মূলত শিক্ষার্থীরা, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, তারা এসেছিলেন যে বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরে ভুয়া নার্স নিয়োগ দেওয়া হচ্ছে এবং তাদের দ্বারাই আসলে সেবা প্রদান করা হচ্ছে, এমন একটি অভিযোগ ছিল। সেই অভিযোগের প্রেক্ষিতে আসলে নার্স শিক্ষার্থীরা যারা নার্সিং এ পড়াশোনা করছেন তারাই আসলে মূলত অভিযানে এসেছেন এবং এখানে এসেছেন তাদের সাথে সিভিল সার্জন, সব মিলিয়ে তারা যারা নার্সরা এখানে দায়িত্ব পালন করছেন তাদের প্রোফাইল আসলে তারা চেক করেছেন। বেশ কয়েকজনকে আসলে ভুয়া নার্স হিসেবে তারা শনাক্ত করছেন এবং সেই সাথে এখানে তাদের বিচারের দাবি করছেন। সব মিলিয়ে তারা চাচ্ছেন যে যারা সেবা প্রার্থীরা আছেন, যারা রোগীরা রয়েছেন, তারা যাতে মানসম্মত সেবা পান এবং প্রশিক্ষিত নার্সের মাধ্যমে কিন্তু সেই সেবাটা পান। কিন্তু আমরা দীর্ঘদিনের যে অভিযোগ, নার্সের শিক্ষার্থীরা আসলে অভিযোগ করছেন যে কম বেতনে আসলে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে আসলে বিভিন্ন ধরনের নার্সের যারা পড়াশোনা করছেন 2য় বর্ষে 3য় বর্ষে এমন শিক্ষার্থীদের দিয়ে কিন্তু নার্সিং এর পেশাটিকে আসলে এখানে যারা চাকরিতে দিচ্ছেন নিয়োগকর্তারা, হাসপাতালের মালিকরা, সেই কারণেই তাদের এই অভিযান। তারা আসলে বলছেন যে যারা রেজিস্ট্রেশন নিয়েই আসলে নার্সিং পেশা আছেন কিংবা শেষ করেছেন তাদেরকেই মূলত এই পেশায় যুক্ত করতে হবে, ফলে মানসম্মত একটি তারা সেবা পাবেন। কিন্তু হাসপাতালগুলো যেটি করছেন সেটি হচ্ছে যাদের রেজিস্ট্রেশন নেই, অর্থাৎ যেই পরীক্ষার মাধ্যমে আসলে একজন নার্স তিনি পূর্ণাঙ্গ নার্স হিসাবে আসলে পরিচিতি পান, সেই পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াই কিন্তু অনেকেই এখানে চাকরি করছেন, নিয়োগ দিয়েছেন। সব মিলিয়ে এইটাই মূল অভিযোগ। এখানে আমরা একটু আসলে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করবো। এখানে শিক্ষার্থীরা ভিতরে যেভাবে অভিযান চলছে তার বাইরে এখানে সমাবেশও করছে। আমরা চেষ্টা করবো একটু শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য। তারা এখানে কথা বলছে, আমরা জানতে চাই আসলে অভিযোগটা কি, আপনারা কেন এখানে অভিযান এসেছেন? আমাদের অভিযোগটা হলো, আমরা দেখতে পাচ্ছি আমাদের চট্টগ্রামের খুবই রিনাউন্ড চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এখানে আমরা অভিযান পরিচালনা করে ভুয়া নার্স শনাক্ত করতে পেরেছি এবং হাসপাতালের অথরিটি বলেছে যে তারা আসলে জানে না যে তারা ভুয়া নার্স। অর্থাৎ হাসপাতালের অথরিটি এটাই বোঝাতে চাইলো যে তাদের নার্সিং সম্বন্ধে খুব একটা জ্ঞান নাই, আসলে কে নার্স বাংলাদেশে স্বীকৃত পেয়েছেন এখানে? এখানে আমরা 4 থেকে 5 জন পেয়েছি এবং একজন এমনও পেয়েছি যার শুধুমাত্র এসএসসি পাসের সার্টিফিকেট রয়েছে। আরেকজনের সাথে কথা বলতে চাই, আপনারা কিভাবে আসলে এই নার্স যে ভুয়া সেটি আসলে শনাক্ত কিভাবে হচ্ছে? এটা হচ্ছে যে ভুয়া সেটা শনাক্ত হচ্ছে আসলে যার রেজিস্ট্রেশন নাম্বার নাই, নন রেজিস্টার। ইভেন এমনও আছে যারা হচ্ছে
নার্সিং এর সাথে রিলেটেডও না, তারা নার্স কোর্সও করে না, বিএসসিও করে না, ডিপ্লোমা করে না, জাস্ট এসএসসি সার্টিফিকেট দিয়ে একটা ভুয়া রেজিস্ট্রেশন কার্ড দেখাইয়ে এখানে নিয়োগপ্রাপ্ত নার্স হিসেবে কাজ করতেছে। এটা জনগণের সাথে বেইমানি, এটা নার্সিং সমাজের সাথে বেইমানি। আসলে শুনছিলেন যে আসলে তারা বলছেন যে ভুয়া যারা নার্স নিয়োগ পাচ্ছেন তাদের মাধ্যমে যারা সেবা নেন তারাও আসলে প্রতারিত হচ্ছেন। এই ধরনের কার্যক্রম যাতে হাসপাতালগুলো তো বন্ধ হয়, সেক্ষেত্রে এই শিক্ষার্থীদের অভিযান অব্যাহত থাকবে। লোপা সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 5 আগস্ট যাত্রাবাড়ি র্যাব 10-এর কার্যালয় থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের পর হস্তান্তর করেছে নরসিংদী সেনা ক্যাম্পের সদস্যরা। সকালে নরসিংদীতে র্যাব 10-এর এসএসপির কাছ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ হস্তান্তর করেন জেলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব। তিনি জানান, 5 আগস্ট রাজধানীর যাত্রাবাড়ির র্যাব 10-এর কার্যালয় থেকে লুট করা হয় এসব অস্ত্র। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রাইফেল, পিস্তল, 16টি শটগান সহ বিভিন্ন মডেলের 7টি আগ্নেয়াস্ত্র। আছে 4000 রাউন্ড গুলিও। কুমিল্লা সদরের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে সিটি কর্পোরেশন মেয়র তাহসিন বাহার সূচনা সহ 62 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার রাতে সদর দক্ষিণ থানায় তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন 20 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান। মামলায় উল্লেখ করা হয়, 4 আগস্ট কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে মারা যান যুবক মাসুম মিয়া। প্রথমে পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় তাকে। পরে হাসপাতালের ছবি দেখে পরিবার শনাক্ত করে মাসুমকে। লঘুচাপের কারণে দেশের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া সহ হচ্ছে বৃষ্টি। রাত থেকে কয়েক দফা মুষলধারে বৃষ্টি হয় চট্টগ্রামে। অবিরাম বর্ষণে জলাবদ্ধতা দেখা দেয় নগরীর আগ্রাবাদ, হালিশহর, বহদ্দার হাট সহ নিম্নাঞ্চলে। পানি ঢুকে পড়ে বাসাবাড়ি, দোকানপাটেও। সড়ক জলমগ্ন থাকায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন কর্মমুখী মানুষ। যানবাহনের অভাবে বিপাকে পড়তে হয় তাদের। কক্সবাজারেও রাত থেকে দফায় দফায় ভারী বৃষ্টিপাত হয়েছে। জলমগ্ন হয়ে পড়ে নিম্নাঞ্চল। গেল 24 ঘন্টায় 122 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কাও। রাত থেকে বাগেরহাটেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মৌসুমী লঘুচাপের কারণে উপকূলে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সকাল থেকে আমরা রিক্সা চালাইতেছি, একটানা বৃষ্টি হওয়াতে এখন আমরা গাড়ি ঘোড়া চালাইতে খুবই কষ্ট হইতেছে। 8টায় 9টা বাজে গেছে এখানে যাওয়ার সময়। কারণ যে পানি ঢোকে ফেলা করবে ইয়ার ভিতর দিয়া, হ্যাঁ, গিয়ার বক্সে বা ইঞ্জিনের ভিতরে পানি ঢোকে, এই কথা গাড়ি স্টার্ট হয় না, কোনো সময় ধাক্কেও নিতে হয়। গাড়ি পায় না, সেন জল আসতে থাকছে না পানির ভিতরে, সেজন্য আমাদের থেকে অর্ধেক আসতে হচ্ছে পানির ভিতরে। 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়ার পূর্বাঞ্চল। এর প্রভাবে কামচাটকা উপদ্বীপের একটি আগ্নেয়গিরিতে হয় অগ্নুৎপাত। রোববার স্থানীয় সময় ভোরে অনুভূত হয় ভূমিকম্প। সমুদ্রপৃষ্ঠ থেকে 6 কিলোমিটার গভীরে ছিল উৎপত্তিস্থল। এখনও ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি। ভূমিকম্পের পর কামচাটকার শেভেলুজ আগ্নেয়গিরি থেকে শুরু হয় লাভা উদ্গীরণ। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, অগ্নুৎপাতের ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার পর্যন্ত উপরে উঠেছে আগ্নেয়গিরির ছাই। কাছাকাছি শহরগুলোয় 8 ইঞ্চি পর্যন্ত পুরো ছাইয়ের স্তর দেখা গেছে। শক্তিশালী আফটারশকের শঙ্কা জানিয়েছেন দেশটির বিশেষজ্ঞরা। শুরুতে সুনামি সতর্কতা জারি হলেও পরে তা উঠিয়ে নেওয়া হয়। ইলেকট্রিক গাড়িতে মেশিনগান যুক্ত করে পরিণত করা হচ্ছে ট্যাঙ্কে, যা ব্যবহার করা হবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। এই ঘোষণা দিয়েছেন রাশিয়ার চেচেন নেতা রমজান কাদিরভ। এই পরিকল্পনা বাস্তবায়নে বেছে নেওয়া হয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার তৈরি সাইবার ট্রাককে। এর মধ্যে মডিফাইড ট্যাঙ্কের ভিডিও প্রকাশ করা হয়েছে। শিগগিরই মস্কো, কিয়েভ রণক্ষেত্রে মোতায়েন করা হবে সেগুলো। কখনো গ্লাভস হাতে বক্সিং করে, আবার কখনো ভারী অস্ত্র চালিয়ে বারবারই আলোচনায় এসেছেন চেচেন নেতা রমজান কাদিরভ। বিতর্কিত কিংবা সাহসী কর্মকাণ্ডের জন্য বরাবরই পত্রিকার শিরোনাম হতেন রাশিয়ার এই ওয়ারলর্ড। তবে চেচেন প্রজাতন্ত্রের সর্বোচ্চ এই নেতাকে এবার দেখা গেল একটু ভিন্নভাবে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার একটি সাইবার ট্রাক চালাতে দেখা যায় রমজান কাদিরভকে, তাও আবার মডিফাই করা। ট্যাঙ্কের আদলে যাতে বসানো হয়েছে মেশিন গান। সামাজিক মাধ্যমে নিজের এই ভিডিও পোস্ট করেন তিনি। জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে এ ধরনের যুদ্ধযান। শুধু ঘোষণা দিয়েই থামেননি কাদিরভ। অত্যাধুনিক প্রযুক্তির এসব যানবাহন তৈরির জন্য টেসলা প্রধান ইলন মাস্কের প্রশংসাও করেন তিনি। এই সময় ইলন মাস্ককে চেচনিয়া সফরের আমন্ত্রণ জানান মুসলিম এই নেতা।
গাড়িটি আসলেই অনেক ভালো। ইলন মাস্ককে ধন্যবাদ। শিগগিরই এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইনে পাঠানো হবে, যা সামরিক অভিযানে সাহায্য করবে। আমাদের যোদ্ধারা এটা ব্যবহার করবে। যদি কোনো পরিবর্তনের দরকার হয় তাহলে বলবো। মাস্ক, আপনি আমন্ত্রিত। যদিও পুতিন ঘনিষ্ঠভাজন কাদিরভের এই আমন্ত্রণে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি ইলন মাস্ক। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।